বিশ্বকাপের আগে নির্ধারিত যেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সেই দুটি ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। এখন ব্রাজিলের যে হেক্সাজয়েড মিশন, তার আগে দলটির প্রস্তুতি কেমন হলো, দলটার কোথায় দুর্বলতা মনে হচ্ছে, কোথায় শক্তি, সেগুলোই আলোচনা করব এই প্রতিবেদনে। ব্রাজিলের কিন্তু সাম্প্রতিক ফর্মটা প্রত্যাশিত বা আশাব্যঞ্জক নয়, এটা সবারই জানা। পেন অন পেপারে যদি আমরা খেয়াল করি, ব্রাজিলের সবচেয়ে বড় দুর্বলতা হয়তো তার রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশন। ব্রাজিলের ট্রেডিশনালি এই দুই জায়গায় কিন্তু সবসময় বিশ্ববিখ্যাত ফেমাস ফুটবলাররা থাকে। আপনি যদি সাম্প্রতিক সময়ে মার্সেলো দেখেন, এর আগে দানি আলভেজ, রবার্তো কার্লোস কিংবা কাফু, এমন লেজেন্ডারি সব ফুটবলার এই দুই পজিশনে সবসময় ব্রাজিলের বিশ্বকাপ দলে ছিল। এবার কিন্তু সেটা ব্যতিক্রম এবং সেটা ব্রাজিলের কাউন্টার অ্যাটাকে, কাউন্টার প্রেসিংয়ে দুর্বলতার অন্যতম একটা প্রধান কারণ। মিডফিল্ডেও ব্রাজিলের দুর্বলতা আছে। ক্যাসেমিরো গত সিজনটা দারুণ খেলেছেন, বা যেই সিজনটা শেষ হলো ক্লাব ফুটবলে, কিন্তু ক্যাসেমিরোর বয়স হয়ে গেছে। একজন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে যে পরিমাণ রান তার করার দরকার, যে স্পিড স্ট্যামিনা দরকার, সেটার তার ঘাটতি আছে। তবে ইন্টেলিজেন্সটা এখনও আছে। মূলত ব্রুনো গিমারেশকে মাঠের যে এরিয়া কাভার করা বা যে রানিংয়ের দায়িত্বটা, সেটি পালন করতে হবে এবং তার উপরেই অনেকটা নির্ভর করবে ব্রাজিলের মিডফিল্ডের আধিপত্যটা কতটুকু বিস্তার করে। তবে একটা দুর্বলতা নিয়ে কেউ আলোচনা করছে না। ব্রাজিলের অন্যতম বড় দুর্বলতা হতে পারে ভিনিসিয়াস জুনিয়র আর রাফিনিয়া। আমার কথা শুনে হয়তো অনেকে অবাগী হতে পারেন। এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলারদের মধ্যে এই দুজনেই আছেন। তাদেরকে আমি আবার ব্রাজিলের দুর্বলতা বলছি? একটু শুনুন আমার ব্যাখ্যাটা। রাফিনিয়া ব্রাজিলের হয়ে রাইট উইংয়ে খেলবেন, লেফট উইংয়ে খেলবেন ভিনিসিয়াস। লেফট উইং পজিশনটা কিন্তু ভিনিসিয়াসের ন্যাচারাল পজিশন। রাফিনিয়া যদিও ক্যারিয়ারের শুরুতে রাইট উইংয়ে খেলতেন, কিন্তু বার্সেলোনাতে যোগদান করার পর লামিন ইয়ামালকে জায়গা করে দিতে তিনি রেগুলার লেফট উইংয়ে খেলেন। একটা কেস স্টাডি দেখা যাক। যেই ছবিটা এখন স্ক্রিনে আছে সেটা ব্রাজিল এবং মিশর ম্যাচের। ব্রাজিল আক্রমণে গিয়েছে। ছবিতে খেয়াল করুন, একেবারেই বাম পাশের 11 নম্বর জার্সিধারী ফুটবলারটা কিন্তু রাফিনিয়া। 7 নম্বর জার্সিধারী ফুটবলারটা ভিনিসিয়াস, তিনি অনেকটা সেন্ট্রালি সরে গেছেন। আর ইগোর থিয়াগো, তিনিও সেন্ট্রালি আছেন, তবে কিছুটা ডানে। ব্রাজিল আক্রমণ তৈরি করছে মিশরের 4 জন ফুটবলারের বিপরীতে ব্রাজিলের 5 জন আছেন আক্রমণ ভাগে। মজার বিষয়টা খেয়াল করুন, রাইট সাইডটা একেবারেই ফাঁকা। এই জায়গায় যদি রাফিনিয়া থাকতেন, অন্তত তাকে ট্র্যাকিং করার জন্য 2 জন ফুটবলার সরে যেতেন। সেক্ষেত্রে সেন্ট্রালি ব্রাজিল কিন্তু 2-এর বিপরীতে 3 থাকতেন, অর্থাৎ ব্রাজিলের 3 জন ফুটবলারের বিপরীতে ডিফেন্ড করার জন্য থাকতেন মিশরের 2 ডিফেন্ডার। সেই সাথে তাদের এরিয়াটাও স্পেস বেড়ে যেত এবং ব্রাজিল আক্রমণের জায়গাটা আরও বেশি পেত। এটাই কিন্তু বড় একটা সমস্যা ব্রাজিলের জন্য। 2 জন আক্রমণের খেলোয়াড়, দুজনই লেফট সাইডের, এবং ন্যাচারালি না চাইতেও রাফিনিয়াও কিন্তু তার স্বাভাবিক যেই জায়গাটা লেফট সাইড, সেই সাথে চলে আসছেন। এবার আরেকটা ছবি দেখাই। এখানে ব্রাজিল ডিফেন্ড করছে, ব্রাজিলকে আক্রমণ করছে মিশর। এখানেও দেখুন রাফিনিয়া একেবারে লেফট সাইডে, ভিনিসিয়াসও লেফট সাইডে। ভিনিসিয়াস দাঁড়িয়ে আছেন, রাফিনিয়া কিন্তু বল ট্র্যাক করছেন। খুবই ভালো কথা, কিন্তু প্রতিপক্ষের আক্রমণটা দেখুন। মিশর নিমিষেই যখন দেখেছেন রাফিনিয়া লেফট সাইডে চলে এসেছে, রাইট সাইডে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তারা দ্রুতই রাইট সাইডে বলটা পাস করে অনেকটা ফাঁকা জোন দিয়ে ব্রাজিলের আক্রমণে ঢুকে যায় এবং গোলের একটা ভালো সুযোগ তৈরি করে। অল্পের জন্য ব্রাজিল গোল খেতে খেতে বেঁচে যায়। এই সমস্যাটা কিন্তু ব্রাজিলকে বিশ্বকাপে ভোগাতে পারে। কোচ অ্যানচেলোত্তি যদি এই সমস্যাটা দ্রুত কাটিয়ে উঠতে না পারেন, তাহলে ব্রাজিল একটা জোনে একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে। প্রতিপক্ষের জন্য বল ডিফেন্ড করা যখন সহজ হয়ে যাবে, ঠিক তেমনিভাবে আক্রমণে এলেও তারা বারবার ব্রাজিলের রাইট সাইডকেই টার্গেট করবে, ঠিক যেমনটা মিশর করেছিল। ব্রাজিলের বিশ্বকাপ সাফল্য কিন্তু অনেকাংশেই নির্ভর করতে পারে এই সমস্যাটা ব্রাজিল কতটা কাটিয়ে উঠতে পারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।